আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইপিএস বাংলা কমিউনিটির আজকের এই লাইভ অনুষ্ঠানে সকলকে স্বাগতম। সুপ্রিয় দক্ষিণ কোরিয়ার ইপিএস কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে লাইভে এসেছি E7-4 এবং সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমাদের এই বিশেষ লাইভ। আমরা লাইভ শুরু করছি। আর আজকে আমাদের লাইভে উপস্থিত আছেন, প্রথমে রয়েছেন আমাদের ইপিএস বাংলা কমিউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ খান। আসসালামু আলাইকুম। এরপর রয়েছেন আমাদের ইপিএস বাংলা কমিউনিটির সম্মানিত উপদেষ্টা ফজলুর রহমান। আসসালামু আলাইকুম। এবং আরও উপস্থিত আছেন ইপিএস বাংলা কমিউনিটির সম্মানিত সাধারণ সম্পাদক আশিকুর নবী আছেন। আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের লাইভ অনুষ্ঠানে প্রথমেই আমি যাব আমাদের সম্মানিত সেক্রেটারি আশিকুর নবী ভাইয়ের কাছে। তো আজকে যেহেতু আমাদের লাইভ হচ্ছে E7-4-কে নিয়ে, আমরা তার কাছে জানবো যে E7-4 ভিসা করার জন্য আসলে কি কি যোগ্যতার প্রয়োজন। এই যোগ্যতাগুলো নিয়ে এখন কথা বলার জন্য অনুরোধ করছি ইপিএস বাংলা কমিউনিটির সম্মানিত সাধারণ সম্পাদক আশিকুর নবী আছেন। ধন্যবাদ কাজী হাসান ইসলাম ভাই। বর্তমানে কোরিয়াতে E9 সিস্টেম থেকে একমাত্র E7-4 ভিসাই করা যায়। তো এই ভিসা করার জন্য যে যোগ্যতাগুলো আছে, আমি সেই যোগ্যতাগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি। প্রথমে বিগত 10 বছরের মধ্যে কোরিয়াতে কমপক্ষে 5 বছর বা তার ঊর্ধ্বে E9, E10 ও H2 ভিসায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কোরিয়াতে অপরাধ কার্যক্রম জড়ানো, কর ফাঁকি দেওয়া, ইমিগ্রেশন আইন 4 বার বা তার ঊর্ধ্বে ভঙ্গ করলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে। তবে কর ফাঁকি দেওয়ার ক্ষেত্রে কর পরিশোধ করে আবেদন করতে পারবেন। অত্যাবশ্যকীয় পয়েন্ট ও অপশনাল পয়েন্ট মোট 200 পয়েন্টের মধ্যে বেতনের 10 পয়েন্ট সহ 52 পয়েন্ট অর্জনকারী ব্যক্তি আবেদন করতে পারবে। অথবা অত্যাবশ্যকীয় পয়েন্টের মধ্যে টেকনিক্যাল সার্টিফিকেটের পয়েন্ট গ্রহণ করলে অত্যাবশ্যকীয় পয়েন্ট ন্যূনতম 35 সহ মোট পয়েন্টের মধ্যে 72 পয়েন্ট অর্জনকারী ব্যক্তি আবেদন করতে পারবে। মোট পয়েন্টের মধ্যে 65 পয়েন্ট অর্জনকারী অথবা কোম্পানি মানসম্মত এবং কোরিয়ান শ্রমিক 10 জনের বেশি হলে, বিগত বছরের চেয়ে কোরিয়ান শ্রমিক নিয়োগের পরিমাণ 10% বেশি, তাহলে মালিক বছর যে কোনো সময় বিশেষ কোটায় আবেদন করতে পারবে। সেক্টর ভিত্তিক সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেমন শ্রম মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয় থেকে প্রত্যয়ন সাপেক্ষে বিশেষ কোটায় পয়েন্ট থাকা সাপেক্ষে আবেদন করা যাবে। তবে আবেদনের সময়সীমা সাধারণ কোটায় আবেদনের সময় থেকে আলাদা। আপনার হাই কোরিয়া ওয়েবসাইটে নির্ধারিত সময়ে আবেদন বিস্তারিত তথ্য দেওয়া থাকে। এই মোটামুটি যোগ্যতা আছে। আমি পরবর্তী কাজী হাসান ভাইয়ের কাছে যাব। তো আমরা সম্মানিত সেক্রেটারির কাছে যোগ্যতাগুলো জানলাম যে আসলে কি কি যোগ্যতা থাকলে E7-4 বিষয়ে আমরা পরিবর্তন করতে পারবো। তো এই পর্যায়ে আমরা পয়েন্ট সিস্টেমটা জানবো। আর পয়েন্ট সিস্টেমটা জানার জন্য আমরা যাচ্ছি ইপিএস বাংলা কমিউনিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ খানের কাছে। ধন্যবাদ কাজী হাসান ভাইকে। আমি E7 ভিসার ক্ষেত্রে পয়েন্টের বিষয়টা আলোচনা করবো। এখানে প্রথমে আমি অত্যাবশ্যকীয় মোট 90 পয়েন্ট আছে, সেটা নিয়ে আলোচনা করতেছি। এখানে হচ্ছে বেতনের পয়েন্টটা, অর্থাৎ বাৎসরিক বেতন। এখানে 2 বছরের বেতন দেখানো লাগে। তো 2 বছরের আমি এখানে এই বছর থেকে যে নিয়মটা হয়েছে, অর্থাৎ প্রতি বছরের জন্য আলাদা আলাদা পয়েন্ট দেখানো লাগে। তো আমি সেটাই বলছি যে আপনার 1 বছরে 3 কোটি 30 লাখের উপরে যদি বেতন হয়, সেক্ষেত্রে আপনি 20 পয়েন্ট পাবেন। তারপরে হচ্ছে 3 কোটির উপরে, অর্থাৎ 2 বছরে 6 কোটি যদি বেতন হয়, সেক্ষেত্রে 15 পয়েন্ট পাবেন। এবং 2 কোটি 60 লাখ, এটা হচ্ছে ন্যূনতম যোগ্যতা। E7-4 ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই মিনিমাম 2 কোটি 60 লক্ষ বেতন থাকতেই হবে, বাধ্যতামূলক। এটা না থাকলে আপনি আবেদনের জন্য বিবেচিত হবেন না আর কি। তারপরে এখানে আরেকটা বিষয় আছে এই বছর থেকে, যেটা হয়েছে যে অনেকেই প্রশ্ন করে যে আমার হচ্ছে এই বছরে 2 কোটি 60 লক্ষ আছে,
আগামী বছর কি আসলে আমার যদি 3,40,00,000 হয়, টোটাল তো আমার 6 কোটি হচ্ছে, আমি কি 15 পয়েন্ট পাবো? হ্যাঁ, আপনি এই ক্ষেত্রেও 15 পয়েন্ট পাবেন। আর এটা হচ্ছে আপনার 2 বছরের দেখানো লাগে। এখন এবার সামনে 1, 2 এবং 3 তারিখে আবেদন আছে, সবাই জানেন। তো যারা এবার আবেদন করবেন অবশ্যই 2018 এবং 19 সালের বেতন দেখাতে হবে। এরপরে অত্যাবশ্যকীয় আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে টেকনিক্যাল সার্টিফিকেট। কোরিয়াতে নিজ যোগ্যতায় টেকনিক্যাল সার্টিফিকেট, অর্থাৎ টেকনিক্যাল সার্টিফিকেট যোগ্য অর্জন করার মাধ্যমে সেই সার্টিফিকেট দিয়েও পয়েন্ট পাওয়া যায়, সেটাও হচ্ছে বা অত্যাবশ্যকীয় পয়েন্টের মধ্যে। তো এখানে আমি শুরু করতেছি প্রথমে ইঞ্জিনিয়ার দিয়ে। খিসা, এটা কোরিয়ান ভাষায় খিসা বলে, খিসা বা ইঞ্জিনিয়ার। এটা যদি কারোর করা থাকে সেক্ষেত্রে 20 পয়েন্ট পাবেন। তারপরে হচ্ছে সানক খিসা বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, এটা যদি করা থাকে আপনি পাবেন 15 পয়েন্ট। তারপরে থাকে খিনংসা বা টেকনিশিয়ান, এটার জন্য 10 পয়েন্ট। এছাড়াও রুট ইন্ডাস্ট্রি বা পুরিসানোপে যদি কেউ কাজ করে থাকেন সেক্ষেত্রে খিরিয়াং খমজুং বলে, যেটারে দক্ষতা যাচাই একটা, অর্থাৎ আপনি কোন বিষয়ের উপর দক্ষ সেই বিষয়টা দিয়ে কুক্কা পুরিসানোপ জিনোম সেন্টারে আবেদনের মাধ্যমে একটা সার্টিফিকেট পাওয়া যায়। সেখান থেকে কিছু যাচাই বাছাই হয়, আপনার যোগ্যতার জন্য সেন্টার থেকে লোক আসে, কোম্পানিতে দেখে। তো এটাও যদি পান সেক্ষেত্রে আপনি 10 পয়েন্ট পাবেন। এরপরে আসতেছি বয়সের ক্ষেত্রে। বয়সের ক্ষেত্রে তো আপনারা অবশ্যই অবগত আছেন যে আগের তুলনায় এবার একটু পরিবর্তন হয়েছে, অর্থাৎ বয়সের কিছু পরিবর্তন আসছে। তাই আমি বয়সের বিষয়টা একটু ভালো করে বলতেছি আর কি। তো দেখেন, এখানে যদি আপনার বয়স, অর্থাৎ বয়সের বিষয়টা দেখেন কোরিয়ানরা এইভাবেই দেখে যে বয়সটা যাদের কম হয় তাদেরকে বেশি গুরুত্ব দেয়, অর্থাৎ সে কাজ ভালো করতে পারবে, অনেকদিন থাকতে পারবে, এজন্য কম থেকেই বেশি গুরুত্ব আর কি, পয়েন্টটা বেশি। তো বয়স যদি 18 থেকে 24 বছর হয় সেক্ষেত্রে 20 পয়েন্ট পাবেন। এরপরে হচ্ছে 25 থেকে যদি 27 বছর হয় সেক্ষেত্রে 17 পয়েন্ট। তারপরে 28 থেকে যদি 30 বছর হয় সেক্ষেত্রে 14 পয়েন্ট। এবং 31 থেকে 33 বছর বয়স পর্যন্ত 11 পয়েন্ট। 34 থেকে 36 8 পয়েন্ট। এবং 37 থেকে 39 5 পয়েন্ট। এখানে একটা বিষয় থাকে, অধিকাংশ সময় আমাদের কাছে প্রশ্ন আসে, আজকেও আসতে পারে, আমি এটা খোলাসা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমার বয়স যদি 40-এর উপরে হয় সেক্ষেত্রে তো আমি বয়সের পয়েন্ট পাবো না, সেক্ষেত্রে কি আমি আবেদন করতে পারবো? হ্যাঁ, আপনিও আবেদন করতে পারবেন। আপনার বেতনের পয়েন্ট সহ যদি 52 পয়েন্টের বেশি থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ বাংলাদেশে কি ধরনের শিক্ষাগত আপনার যোগ্যতা থাকে। এখানে একটা পরিবর্তন হয়েছে 2020 সাল থেকে। সেটা হচ্ছে ব্যাচেলর বা অনার্স ডিগ্রি, এগুলো থাকলে আগে 20 পয়েন্ট ছিল, এখন ব্যাচেলর বা তার ঊর্ধ্বে যে কোনো ডিগ্রি থাক না কেন আপনি 10 পয়েন্ট পাবেন। এবং উচ্চ মাধ্যমিক যদি থাকে 5 পয়েন্ট পাবেন। এরপরে আবেদনকারীর কোরিয়ান ভাষার দক্ষতার উপরে আরও একটা অত্যাবশ্যকীয় পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনি টপিক বা সায়াথনাক প্রোগ্রামের সায়াথনাক বা হচ্ছে যেটারে সোশ্যাল ইন্টিগ্রেশন প্রোগ্রাম বলে, এটা যদি 5 লেভেল কমপ্লিট করা থাকে তাহলে অবশ্যই আপনি 20 পয়েন্ট পাবেন। 4 লেভেল কমপ্লিট করা থাকলে 15 পয়েন্ট, লেভেল 3-তে 10 পয়েন্ট এবং লেভেল 2 থাকলে 5 পয়েন্ট পাবেন। এবার আসতেছি আমি অপশনাল পয়েন্টে। অপশনাল পয়েন্ট মোট 110। আপনার এখানে হচ্ছে যেই এবছর থেকে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে একই কোম্পানিতে আপনি যদি দীর্ঘদিন ধরে কাজ করেন সেক্ষেত্রে প্রতি বছরের জন্য 1 পয়েন্ট পাবেন আপনি, সর্বোচ্চ 10 বছরে অর্থাৎ 10 পয়েন্ট পাবেন। এখানে একটা পরিবর্তন আছে বা প্রশ্ন থাকে, আজকে আপনারা হয়তো লাইভেও প্রশ্নটা করতে পারেন, তাই আমি প্রশ্নটার উত্তর আগেই দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি যদি কোম্পানি থেকে অটো রিলিজ নিয়ে নেন সেক্ষেত্রে কি আপনি পয়েন্ট পাবেন? অর্থাৎ আগের কোম্পানিতে তো আপনি ছিলেন 5 বছর বা 4 বছর কাজ করছেন, অটো রিলিজটা হচ্ছে আপনার কোনো কারণে না, মালিকের বা কোম্পানি বন্ধ এই ধরনের কোনো কারণে রিলিজটা পেয়েছেন। আসলে এই রিলিজটা পেলে কি আপনি হচ্ছে সেই পয়েন্টটা পাবেন? না, সেই পয়েন্টটা পাওয়া যাবে না। অটো রিলিজের পরে আপনি লাস্ট কোম্পানিতে যত বছর কাজ করছেন তত বছরই পয়েন্টটা পাবেন। এরপরে হচ্ছে সম্পদের বিষয়ে একটা অপশনাল পয়েন্ট আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ 35। এখানে হচ্ছে যেটারে ইনস্টলমেন্ট সেভিংস ডিপোজিট বলে, অর্থাৎ কোরিয়ান ভাষায় যেটারে জঙ্গি জক্কুম বলে, এটা হচ্ছে আপনার হচ্ছে 2 বছরে যদি 3 কোটি ওয়ানের উপরে থাকে সেক্ষেত্রে আপনি 5 পয়েন্ট পাবেন।
6 কোটি ওয়ানের উপরে যদি আপনি এভাবে জঙ্গি জখম অর্থাৎ একটা আপনি ফিক্সড অ্যামাউন্ট 10 লাখ 15 লাখ বা 20 লাখ এটা আপনি 2 বছরের জন্য বা 3 বছরের জন্য ফিক্সড করে প্রতি মাসে রাখতেছেন আর কি, এটারে জঙ্গি জখম বলে, এটাই আর কি। তো এটা যদি আপনার 10 কোটি ওয়ানের উপরে হয় তাহলে আপনি 15 পয়েন্ট পাবেন। এরপরে হচ্ছে কোরিয়াতে সম্পদের পরিমাণ 1 বছরের বেশি, যে কোনো সম্পদ আপনার অবশ্যই 1 বছরের বেশি থাকতে হবে, যেমন বাড়ি ভাড়া বা বাড়ি কেনা এরকম আর কি। তো বাড়ি কেনার ক্ষেত্রে এই ধরনের যদি আপনার 5 কোটি ওয়ানের বেশি পরিমাণে যদি কেনা থাকে সেক্ষেত্রে আপনি 10 পয়েন্ট পাবেন, এবং 8 কোটি ওয়ানের যদি সম্পদ থাকে সেক্ষেত্রে আপনি 15 পয়েন্ট পাবেন, আর যদি 10 কোটি ওয়ানের উপরে থাকে তাহলে আপনি 20 পয়েন্ট পাবেন। এখানে এখানে যে বিষয়টা আছে হচ্ছে আপনার যদি যে ব্যাংকে ডিপোজিট এবং বাড়ি কিনা যে সম্পদের কথা বললাম এই দুটোই যদি থাকে আমি কি দুটোই পয়েন্ট পাবো, এরকম একটা প্রশ্ন আসতে পারে। আপনি অবশ্যই দুটোরই পয়েন্ট পাবেন। এরপরে হচ্ছে কোরিয়াতে কাজের অভিজ্ঞতার কথা বলতেছি। কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটা পয়েন্ট আছে, রুট ইন্ডাস্ট্রি কৃষি এবং মৎস্য শিল্পের জন্য। রুট ইন্ডাস্ট্রি অর্থাৎ পরিচালক কোম্পানিতে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে যদি 4 বছরের উপরে কাজ করেন তাহলে আপনি এখানে 10 পয়েন্ট পাবেন, এবং 6 বছরের উপরে কাজ করলে 15 পয়েন্ট পাবেন। আর সেটা যদি ম্যানুফ্যাকচারিং শুধু ম্যানুফ্যাকচারিং হয় এবং শিল্প নির্মাণ হয়, সেটা হচ্ছে রুট ইন্ডাস্ট্রি না, সাধারণ যে কোম্পানিগুলো আছে সেখানে যদি 4 বছরের উপরে কাজ করেন সেক্ষেত্রে 5 পয়েন্ট পাবেন, এবং যদি 6 বছরের উপরে কাজ করেন তাহলে 10 পয়েন্ট পাবেন। এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আবেদনকারীর কোরিয়াতে প্রশিক্ষণ বা গবেষণা বিষয়ে যদি কোনো মানে পড়ালেখা আর কি, এটা কোরিয়াতে পড়ালেখার ক্ষেত্রে থাকে, যদি আপনার হচ্ছে অ্যাসোসিয়েট ডিগ্রি থাকে সেক্ষেত্রে আপনি 8 পয়েন্ট পাবেন, এবং ব্যাচেলর বা তার উপরে যদি থাকে তাহলে 10 পয়েন্ট পাবেন। আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে কোরিয়াতে গবেষণাটা, যে কোনো বিষয়ের উপর আপনি যদি গবেষণা করেন এটা যদি 6 মাস বা 6 মাস থেকে 1 বছরের মধ্যে যদি আপনার গবেষণাটা হয় তাহলে 3 পয়েন্ট পাবেন, আর যদি 1 বছরের বেশি হয় সেক্ষেত্রে আপনি 5 পয়েন্ট পাবেন। এরপরে যেটা আসছে এটা হচ্ছে গবেষণা বা প্রশিক্ষণ বিষয়ের পয়েন্ট বললাম। এরপরে হচ্ছে আরেকটা আছে কোরিয়াতে আপনি পড়াশোনা, এটার ক্ষেত্রে পড়াশোনার পয়েন্ট আমি বলছি। পড়াশোনা যেমন হচ্ছে আপনি অ্যাসোসিয়েট ডিগ্রি যদি করে থাকেন তাহলে হচ্ছে 3 পয়েন্ট, ব্যাচেলর 5 পয়েন্ট, এবং মাস্টার্স বা তার ঊর্ধ্বে করে থাকেন তাহলে 10 পয়েন্ট পাবেন। এরপরে হচ্ছে অনেকেই ছোট শহর বা গ্রাম অঞ্চলে কাজ করেন, তাদের ক্ষেত্রে ছোট শহরে কাজের ক্ষেত্রে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনি যদি ছোট শহরে 2 বছর কাজ করেন 2 বছরের জন্য 5 পয়েন্ট পাবেন, 2 বছরের উপরে আর কি। যদি 3 বছর করেন সেক্ষেত্রে 7 পয়েন্ট, যদি 4 বছর করেন সেক্ষেত্রে 10 পয়েন্ট পাবেন। একটা বিষয় থাকে সেটা হচ্ছে আশিক ভাই প্রথমে যেটা বলছিল সুচ্ছন বা সরকারি ডিপার্টমেন্ট থেকে যে প্রত্যয়নের কথা আর কি, এই প্রত্যয়নটা যদি পাওয়া থাকে তাহলে অবশ্যই আপনি এটাতে 10 পয়েন্ট পাবেন। আর যদি আপনি হচ্ছে অ্যাওয়ার্ড, কোনো সামাজিক কাজের অবদান স্বরূপ যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন তাহলে এই অ্যাওয়ার্ডের জন্য আপনি 5 পয়েন্ট পাবেন। তারপরে একটা আমরা যেটা বংশা করি আর কি, স্বেচ্ছাসেবকের কাজ, সেটা যদি করে থাকেন এটা হচ্ছে 200 ঘন্টা 1 বছরের মধ্যে, অবশ্যই 1 বছরের মধ্যে 200 ঘন্টা হতে হবে, তাহলে আপনি 3 পয়েন্ট পাবেন। আর একটা ট্যাক্সের উপর একটা পয়েন্ট থাকে, সেটা হচ্ছে আপনি যদি 1 বছরে 30 লাখ ওয়ানের বেশি, অর্থাৎ আপনি সম্পদ অনেক বেশি, বেতন অনেক বেশি, সেজন্য আপনি ট্যাক্স অনেক বেশি দিয়েছেন, সেক্ষেত্রে যদি 30 লাখ ওয়ানের বেশি আপনি ট্যাক্স প্রদান করেন সেক্ষেত্রে 5 পয়েন্ট পাবেন। এবার হচ্ছে আমি গ্রামে কাজের যে কথাটা বললাম, পয়েন্টার কথা বললাম, সেটা একটু বুঝাই বলি। সেটা হচ্ছে আপনার হচ্ছে মেট্রোপলিটন এরিয়া বা কিয়ংগিদো প্রদেশের সিউল, ইনচন, বুসান, দেগু, জল্লাবুকদু, খোয়াংজু, উলসান, সেজং সিটির আওতাধীন এই অঞ্চলগুলোতে কোনো পয়েন্ট ছিল না আগে। তো এইবার ছোট কাজের এই মেট্রোপলিটন বা কিয়ংগিদো এরিয়ার ভিতরেও কিছু এরিয়া একদম গ্রামের মধ্যে পড়ে, যেটা বিবেচনা করে এই বছর থেকে আর কি গত টার্ম থেকেই এই পয়েন্টটা অ্যাড করছে। সেটা হচ্ছে আপনার বুসান কোয়াংইয়কশিতে যদি হয়, বুসান কোয়াংইয়কশির শুধু খাজানগুন যেটা আছে এখানে যারা কাজ করেন তারা শুধু এই পয়েন্টটা পাবেন। তারপরে ইনসন কোয়াংইয়কশিতে কাংহাগুন এবং উংজিনগুন যেটা আছে এখানে যদি কাজ করেন এই পয়েন্টটা পাবেন গ্রামে কাজে। তারপরে কিয়ংগিদোর মধ্যে দংদুছন, খনছনশি,
কুরিশি, ওয়ংশি, আনসংশি, তুচ্ছনশি, ইয়েজুশি, ইয়ংছনগুন, খাফিয়নগুন, ইয়াংফিয়নগুন এই এরিয়ার ভিতরে যদি কাজ করেন তাহলে গ্রামের পয়েন্ট পাবেন। এবং জেজু থুকবিয়ল জাস্তিদোর মধ্যে একটা জায়গা আছে, সেটা হচ্ছে ছখুই ফসি, এখানে যদি আপনি কাজ করেন তাহলেও গ্রামে পয়েন্টটা পাবেন। এরপরে এরপরে যেটা অ্যাওয়ার্ডের যে বিষয়টা আছে, অ্যাওয়ার্ডের ক্ষেত্রে একটি থাকলে 2 পয়েন্ট, যদি একটা অ্যাওয়ার্ড আপনার পাওয়া থাকে সেক্ষেত্রে 2 পয়েন্ট, যদি দুটো থাকে তাহলে 4 পয়েন্ট, এবং যদি 3টা থাকে তাহলে সর্বোচ্চ 5 পয়েন্ট। অর্থাৎ আপনি 4টা 5টা 6টা 10টা যাই থাকেন আপনি এখানে সর্বোচ্চ 5 পয়েন্ট পাবেন। এখানে যে বিষয়টা আছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে অ্যাওয়ার্ড এবং স্বেচ্ছাসেবকের পয়েন্ট দুটোই যদি আপনার থাকে সেক্ষেত্রে যে কোনো একটা কার্যকর হবে। অর্থাৎ আপনি অ্যাওয়ার্ডের পয়েন্ট নিতে পারবেন অথবা আপনার বংশা বা স্বেচ্ছাসেবকের যে কাজ করছেন সেটার পয়েন্ট নিতে পারবেন। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পয়েন্ট কর্তনেরও একটা বিষয় আছে। আশিক ভাই প্রথমেই বলছে যদি ইমিগ্রেশন আইন কেউ 4 বার ভঙ্গ করে সেক্ষেত্রে সে আবেদনের যোগ্যতা হারাবে। তো যদি আপনি ইমিগ্রেশনের যে কোনো আইন, সচরাচর আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি, নতুন পাসপোর্ট করার পরেই ইমিগ্রেশনে 44 মানে পাসপোর্ট ইস্যুর ডেট থেকে 44 দিনের মধ্যে আমাদের আবেদন করতে হয় যে আমি নতুন পাসপোর্ট করছি। সেটা আসলে অনেকেই করে না, এটাও ইমিগ্রেশন ল। আর এটা ভঙ্গ করলেও আপনার একবার যদি ভঙ্গ করেন 5 পয়েন্ট। আর ইমিগ্রেশনের যে কোনো ল আপনি একবার ভঙ্গ করলেই 5 পয়েন্ট কর্তন হবে, 2 বার ভঙ্গ করলে 10 পয়েন্ট এবং 3 বার ভঙ্গ করলে 50 পয়েন্ট। অর্থাৎ 4 বারে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি যদি 3 বার ভঙ্গ করেন তাহলে 3 বারের পরে আবেদন করার আর কোনো যোগ্যতা থাকবে না। আর ইন্ডাস্ট্রি ভেদে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে যে ভাই আমার ফ্যাক্টরিতে এতজন লোক আছে, আমি হচ্ছে কতজন E7 এর জন্য আবেদন করতে পারবেন, সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে সাধারণ যে কোম্পানি আছে, রুট ইন্ডাস্ট্রি ছাড়া সাধারণ কোম্পানিতে 10 থেকে 49 জন, অর্থাৎ 1 থেকে 49 জন, একজনও যদি থাকে তাও আপনি E7 ভিসার জন্য আবেদন করতে পারবেন। একজন থেকে যদি 49 জন থাকে সেক্ষেত্রে একজন, এবং 50 জন থেকে 149 জন অর্থাৎ 150 রান পর্যন্ত 2 জন আবেদন করতে পারবেন। 150 থেকে 299 পর্যন্ত 3 জন, 300 থেকে 499 পর্যন্ত 4 জন, এবং 500 জনের উপরে যদি থাকে সেক্ষেত্রে 5 জন আবেদন করতে পারবেন। আর যদি কারোর কোম্পানির পরিচালকের সার্টিফিকেট থাকে বা পরিচালক বা রুট ইন্ডাস্ট্রি হয় সেই ক্ষেত্রে যদি শ্রমিক সংখ্যা 1 থেকে 9 জন থাকে সেক্ষেত্রে একজন আবেদন করতে পারবেন। অর্থাৎ 9 জনের নিচে শ্রমিক থাকলে একজন করতে পারবেন। তারপরে 10 জন থেকে 29 জনের যদি শ্রমিক থাকে সেক্ষেত্রে 2 জন আবেদন করতে পারবেন। এবং 30 জন থেকে 49 জনে 3 জন, 50 জন থেকে 99 জন যদি শ্রমিক থাকে সেক্ষেত্রে 4 জন, এবং 100 জনের উপরে যদি শ্রমিক থাকে সেক্ষেত্রে 5 জন। তো এই ছিল পয়েন্টের বিষয়টা। আমি কাজী আহসান ভাইয়ের কাছে চলে যাচ্ছি। জি, ধন্যবাদ জাহিদ খান ভাইকে। অনেক সুন্দর করে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছে। আশা করি সবাই বুঝতে পারছেন, বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এরপরেও যদি কারো কাছে কোনো প্রশ্ন থাকে চটজলদি প্রশ্ন করে ফেলুন আমাদের কমেন্ট বক্সে। আমরা সব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের উপদেষ্টা সম্মানিত ফজলুর রহমান ভাইয়ের কাছে। আমরা ফজলুর রহমান ভাইয়ের কাছে থেকে জানবো যে E7 ভিসা করতে গেলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়। আমাদের ডকুমেন্টেশন বিষয়ে এখন কথা বলছেন পিপিএস বাংলা কমিউনিটির সম্মানিত উপদেষ্টা ফজলুর রহমান। ধন্যবাদ কাজী আহসান ভাইকে। এখন আপনারা শুনলেন E7 ভিসা করার যোগ্যতা এবং পয়েন্ট বেসিসগুলো জানলেন। আপনারা কী কী পয়েন্ট থাকলে আমরা E7 এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এবার আসেন পিপিএস E7 ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের কিছু ডকুমেন্টসের প্রয়োজন, কাগজের দরকার। আমি সিরিয়াল ভাই সেগুলো বলতেছি প্রথম থেকে এক এক করে। কোনটা আমাদের আমি সাথে সেটা উল্লেখ করব, কোনটা আমরা নিজেরা করব এবং কোনটা অফিস থেকে কালেকশন করব। এক নম্বর আসতেছে বাংমু নিউ ইয়র্ক জবসুজং, অর্থাৎ ইমিগ্রেশন বুকিং, যেটা আমরা নিজেরাই করব। দ্বিতীয় আসতেছে ইয়গন সাবন, পাসপোর্ট এবং পাসপোর্টের 1 কপি ছবি, পাসপোর্ট সাইজ 1 কপি ছবি, এটাও আমরা নিজেরা সংগ্রহ করব। 3 নম্বর আসতেছে ওই বুকিং দুংলুকজং, সবাই জানেন আমাদের নিজস্ব আইডি কার্ড যেটা বলে এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড, এটার ফটোকপি লাগবে 1 কপি, উভয় সাইডের এক্সিট অপোজিট, সেটাও আমরা কালেকশন করবো।
4 নম্বর আসতেছে যোগ্য নিয়ম সার্জিন, অর্থাৎ পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, এটাও আমরা নিজেরা কালেকশন করব। 5 নম্বর আসতেছে সুসুরিও শিট সাবমানন, এই জিনিসটা সার্ভিস চার্জ, আপনি যে অ্যাপ্লিকেশন করতেছেন সেটা সার্ভিস চার্জ, আর এই সার্ভিস চার্জটা দিতে হয় আপনাকে ইমিগ্রেশনে যাওয়ার পর। ওরা যখন কাগজপত্র আপনার যাচাই বাছাই করে, এরপরে ওরা বলবে যে 1,30,000 যখন চার্জ দিতে হয়, সেটা আমাদের আলাদা ডেস্ক থাকে, ওখানে গিয়ে চার্জ দিতে হয়। এটা আমরা নিজেরা করব। 5 নম্বর আসতেছে থোঙ্গাপ সিনচংস, অর্থাৎ ভিসার আবেদনপত্র। আমরা যে অ্যাপ্লিকেশন করবো এই জন্য একটা আবেদনপত্র দরকার আছে, ওইটাও আমরা নিজেরা পূরণ করব। 7 নম্বর আসতেছে জবসুজে জনহান সিনসাফিও, অর্থাৎ পয়েন্ট যাচাই ফর্ম। যে পয়েন্টের যে মেসেজটা একটা আমাদের জাহিদ ভাই বলে গেছে যে এইটার জন্য এই পয়েন্টের জন্য এই পয়েন্ট, এই পয়েন্টের যে একটা ফর্ম আছে, ওই ফর্মটা আমরা নিজেরা কালেকশন করে ওইটার সাথে অ্যাটাচ করে দিব। এতে করে কি হয়, আমাদের ইমিগ্রেশন যারা অফিসারটা থাকে ওরা আপনার কোনটাতে কোন পয়েন্ট আছে সেটা মার্ক করতে সুবিধা হয়। পরে আসেন 8 নাম্বার সদক্ষম একজুমিয়াং ওয়ান, অর্থাৎ ট্যাক্স সার্টিফিকেট। আপনার এই বছরের 2বার অ্যাপ্লিকেশন করা শেষ, তখন 2017 সাল এবং 18 সালের কাগজ ট্যাক্স সার্টিফিকেট যেটা ওইটা অ্যালাউ হয়েছিল। এখন জুলাইতে যেটা রিসেন্টলি আসতেছে এটাতে 2018 এবং 2019 সালের ট্যাক্স সার্টিফিকেটের কাগজ অ্যালাউ হবে। এটা আমরা নিজেরাও সংগ্রহ করতে পারি এবং অফিসে বললে আপনার নিকটস্থ সেমুসা আছে, ওখান থেকে কালেকশন করে দিবে। 9 নম্বর আসেন আপনার বন্ধু সুদুকমিয়ান সংগং সুমিয়ান সুজং, অর্থাৎ একটু আগে যেটা বলে গেছি যে ট্যাক্সের কাগজ, ট্যাক্স রসিদ, যেটা একটা সার্টিফিকেট আছে, একটা হচ্ছে ট্যাক্স রসিদ। 10 নম্বর আসেন হাগুন জুং, অর্থাৎ আপনার দেশের শিক্ষাগত যোগ্যতা, দেশের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে, এটা আপনার নিজে কালেকশন করতে হবে দেশ থেকে। এটা সবাই আপনারা জানেন যে দেশ থেকে আপনার শিক্ষা মন্ত্রণালয়, এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করে এসে এরপরে এখানে জমা দিতে হয়, এটা আমরা নিজেরাই করব। এরপর আসেন 11 নম্বর হাঙ্গুকন টুংরিয়াক শিয়ম, অর্থাৎ সাইথঙ্গা প্রোগ্রাম বলেন, টপিক বলেন, যেটাই বলেন ওটার সার্টিফিকেট। অবশ্যই সব কিছুর কী বললেন মেইন কপি না, এগুলো ফটোকপিগুলো আপনাকে জমা দিতে হবে, এটাও আমরা নিজেরাই কালেকশন করব। 12 নম্বর আসেন জেজি জুংলিংস, অর্থাৎ আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, আপনি যেখানে কাজ করেন ওটা একটা সার্টিফিকেটের দরকার, ওটা অবশ্যই আপনি নিজে পাবেন না, এটা অবশ্যই আপনাকে কোম্পানি থেকে কালেকশন করতে হবে। 13 নম্বর ইয়ংরিয়াক জুংলিংস, অর্থাৎ ক্যারিয়ার সার্টিফিকেট, আপনি যেখানে কাজ করেন সেটার একটা আপনার যে যোগ্যতাটা ওটা একটা সার্টিফিকেট লাগবে, ওটা আপনাকে অফিস দিয়ে থাকবে। 14 নম্বর আসেন কোয়ং বহম গিয়বজি, এটা আপনার বিমা নিবন্ধনপত্র, এটাও আপনাকে অফিসে দিবে। অবশ্যই আপনার না প্রত্যেকটা কোম্পানিতেই প্রত্যেকটা লোকের নামে বিমা করা আছে, এটা একটা শিট দিবে যে আপনার কোম্পানিতে কতজন কি আছে, ওটা বিমা করা আছে, ওটা কোম্পানি থেকে কালেকশন করতে হবে। পর আসেন 15 নম্বর সাউথ জাদং রূপজং, অর্থাৎ কোম্পানির লাইসেন্স কপি, এটাও আপনাকে কোম্পানি থেকে কালেকশন করতে হবে। যে কোম্পানির মালিকের আপনার ব্যবসায় একটা নিবন্ধনপত্র আছে, যেটাকে কোম্পানির লাইসেন্স কপি বলে, ওটা কোম্পানি থেকে কালেকশন করতে হবে। 16 নম্বর নাফসে জুনিয়ংস, অর্থাৎ কোম্পানির ট্যাক্স সার্টিফিকেট, কোম্পানি যে ট্যাক্স দেয়, সরকারকে যে ট্যাক্স দেয় সেটা একটা সার্টিফিকেট আসবে, ওইটাও আপনাকে অফিস থেকে কালেকশন করতে হবে। 17 নম্বর আসেন জিবাং সেওয়ান নাবজুং মিয়ংস, অর্থাৎ লোকাল ট্যাক্স পরিষদের সার্টিফিকেট, এটাও আপনাকে কোম্পানি থেকে কালেকশন করতে হবে। 18 নম্বর আসেন কোয়ং সাইউস, অর্থাৎ নিয়োগপত্রের কারণ, আপনাকে কেন কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়েছে এই কারণটাও আপনাকে অফিস থেকে কালেকশন করে নিতে হবে। 19 নম্বর আসেন ফিউজন গুন্ড্র রিয়াক্স, অর্থাৎ শ্রম চুক্তিপত্র, এটা অবশ্যই আপনার প্রয়োজন হবে এবং এটা মালিক ছাড়া আপনাকে কেউ দিতে পারবে না। আর শ্রম চুক্তিপত্র ছাড়া আপনার আপনি সমস্ত কাগজপত্র দিচ্ছেন কিন্তু শ্রম চুক্তিপত্র দেন নাই, আপনার ইমিগ্রেশন কাগজ নেবে না, এই জিনিসটা অবশ্যই লাগবে। 20 নম্বর আসেন শিনুন বুজংস, অর্থাৎ গ্যারান্টি লেটার, আপনার কোম্পানি একটা গ্যারান্টি দিবে যে আপনি এখানে কাজ করেন কত, এই সাল থেকে এই সাল কতদিন কীভাবে কাজ করতেছেন, ওটা একটা কাগজ দিবে, ওটা অবশ্যই আপনাকে কোম্পানি থেকে নিতে হবে। 21 নম্বর আসেন গজ শব্দ জেখুং প্রভিন্স, অর্থাৎ বসবাসী চুক্তিপত্র, আপনি কোথায় বসবাস করেন, নিজের সাথে করেন নাকি বাসায় করেন, নিজের সাথে করলে অবশ্যই আপনাকে সেটা কোম্পানি থেকে দিতে হবে, আর বাসায় করলে তো সেটা আপনার কাছে থাকবে কাগজপত্র, সেটা দেবেন। তারপর আসেন 22 নম্বর থিওরেট কমসা, অর্থাৎ যক্ষার টেস্ট যেটা, সেটা আপনাকে প্রথম যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন এটা আপনাকে জমা দিতে হয়। এগুলো আমাদের 22টা কাগজের আমি যে সিরিয়ালটি বলছি, এই সিরিয়ালটিভাবে যদি আপনি জমা দেন তাহলে ইমিগ্রেশনে কোনো সমস্যার কথা নাই। এরপরে যদি আপনি এই 22টা সিরিয়ালের কাগজ না পান, আমাদের ইপিএস বাংলা কমিউনিটির সাথে যোগাযোগ করুন এবং আমাদের ইপিএস বাংলা কমিউনিটি পেজে সব কিছু দেওয়া আছে, এখানে চলে যাচ্ছি, আমি আমাদের কাজে আছি। ধন্যবাদ। ধন্যবাদ ফজলুর রহমান ভাইকে।
তো উনি আমাদেরকে ডকুমেন্টেশন সম্পর্কে বলছিলেন। এখন আমরা যাব প্রশ্ন উত্তর। এটা আমি বলছি, আমার কথা বলবেন, এটা আমি বিচার একটু বাদ দিছি তো। ও, আচ্ছা, আমরা একটু জাহিদ ভাইয়ের কাছে আরেকবার একটু যাচ্ছি। একটা বিষয় বাদ পড়ে গেছে, উনি আর একটু আপনাদের সামনে এই বিষয়টা ব্যাখ্যা করছেন। আচ্ছা, যেটা বলছে ফজলু ভাইয়ের সাথেই এছাড়াও E74 এর ডকুমেন্ট লিস্ট উনি যেগুলো বলছে এগুলো লাগে। এছাড়াও আরও কিছু আছে, যেমন অতিরিক্ত যেগুলো আমি বললাম অতিরিক্ত পয়েন্টের ক্ষেত্রে, যেমন সম্পদ থাকলে আপনাকে সম্পদের জন্য ব্যাংক থেকে আর তার কুকনে সানক জিনচাং সরিয়েও দিতে হবে। তারপরে যদি আপনি জঙ্গি জবকুম হিসেবে ব্যাংকে করা থাকে সেটার জঙ্গি অংশ লাগবে। তারপরে আপনি যদি গ্রামে কাজ করেন সেটার জন্য ছেড়িও ইবজুং সরু লাগবে। তারপরে হচ্ছে আপনি যদি অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেটার ফিরছাং লাগবে। তারপরে স্বেচ্ছাসেবকের যদি কাজ করে থাকেন তাহলে অবশ্যই সাইয়ে খংদান জুং সরু লাগবে। প্রমাণস্বরূপ আর কি এই পয়েন্টগুলো, অর্থাৎ অতিরিক্ত পয়েন্টগুলো যদি থাকে আপনাকে এই অতিরিক্ত কাগজগুলো দিতে হবে। আর যদি অতিরিক্ত পয়েন্ট না থাকে তাহলে এই অতিরিক্ত কাগজগুলো দেওয়া লাগবে না। ফজলু ভাই যেগুলো 22টা বলছে ওগুলো দিলেই হবে। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বাংমুন অ্যাপ অর্থাৎ ইমিগ্রেশন বুকিং, এটা হচ্ছে যে E74 আবেদন করার সময় ইপিএস এর 16টা দেশ থেকে অনেক মানুষ আবেদন করে। এই জন্য হচ্ছে প্রচণ্ড ইমিগ্রেশনে চাপ হয়, যেমন ইনসন ইমিগ্রেশনে এত পরিমাণ চাপ হয় যে লাইনে দাঁড়াইয়ে ফর্ম জমা দেয়। সেক্ষেত্রে ইমিগ্রেশন বুকিং দেওয়ার তো কোনো সুযোগ নাই, অর্থাৎ আরও 2 মাস আগে থেকেই বুকিং হয়ে গেছে। এক্ষেত্রে অনেকেই জানতে চাচ্ছে ইমিগ্রেশন বুকিং না দিয়ে আমি কিভাবে করবো। তো এক্ষেত্রে ইমিগ্রেশন বুকিং না দিয়েই আপনি E74 এর জন্য আবেদন করতে পারবেন। আপনাদের জন্য আলাদা একটা টেবিল থাকে, সেখানে লাইনে দাঁড়িয়ে আপনাকে জমা দিতে হবে। ধন্যবাদ। তো ধন্যবাদ জাহিদ ভাইকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। তো আমরা যাব প্রশ্নোত্তর পর্বে। প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে একটি বিষয় বলে দিই, সেটি হলো যে আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের একটি ওয়েবসাইট আছে EPSBanglaCommunity.com। আপনার E74 সহ অন্যান্য যে কোনো ধরনের আপনার ডকুমেন্ট, ফর্ম, যা কিছু প্রয়োজন সব কিছুই আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এজন্য সকলকে আহ্বান করব আমাদের ওয়েবসাইট EPSBanglaCommunity.com ভিজিট করার জন্য। তো আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যাব। প্রথম প্রশ্নোত্তর পর্বেই আমি প্রথমেই আশিকুর নবী ভাইয়ের কাছে জানতে চাবো যে অনেকেই আসলে প্রশ্ন করে যে শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে E74 ভিসা পরিবর্তন করা যাবে কিনা। এই প্রশ্নের উত্তরটা আমি আশিকুর নবী ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ কাজী হাসান ভাই। হ্যাঁ, যদি আপনার যদি শিক্ষাগত যোগ্যতা নাও থাকে, আপনার 52 পয়েন্ট বা তার ততোধিক পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এটা একটা অত্যাবশ্যকীয় পয়েন্ট হলেও তা আপনার 52 পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে গুরুত্বপূর্ণ না। ধন্যবাদ। তো আরেকটি প্রশ্ন, যে সরাসরি একটা আমরা আসছিল যে E74 ভিসা থেকে F27 আসলে করা যাবে কিনা, এটা একটু আমরা জাহিদ খান কাছে শুনি। আসলে E74 থেকে F27 ভিসা করা যাবে না এই মর্মে একটা নোটিশ এসেছে। আসলে করা যাবে না এরকম নয়, তারা একটা পিটিশন চাইছিল আর কি, যে এইটার যদি এই বিষয়ে বেশি মানুষ পিটিশন করে, অর্থাৎ এটা যদি থাকার প্রয়োজন মনে করে সেক্ষেত্রে থাকবে। পিটিশনটা শেষ হয়ে গেছে গত 1.5 মাস মতো আগে। তো এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো নোটিশ তারা দেয়নি যে E74 থেকে F27 করা যাবে কি যাবে না। আশা করা যাচ্ছে খুব নোটিশ দ্রুতই দেবে। তো এই ব্যাপারে কোনো নোটিশ আসলে আমরা অবশ্যই ইপিএস বাংলা কমিউনিটির পেজে জানাবো। ধন্যবাদ। জি, ধন্যবাদ জাহিদ ভাইকে। আপনারা জানলেন যে আসলে আমরা এটার এখন পর্যন্ত ফাইনাল নোটিশ আসে নাই, নোটিশ আসলে এই বিষয়টা জানা যাবে। তো এখন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সেটা হলো, একজন প্রশ্ন করছে যে 1 বছরের মধ্যেই 200 ঘন্টা হলে কি কোনো পয়েন্ট পাওয়া যাবে কিনা। জি, এটা হচ্ছে যদি আপনার 1 বছরের মধ্যে হইতে হবে, অর্থাৎ 2 বছরে, 2.5 বছরে বা এরকম সময়ের মধ্যে হবে না। আপনার 1 বছরেই 200 ঘন্টা হতে হবে, সেক্ষেত্রে আপনি আপনার সার্টিফিকেটটা দিয়ে পয়েন্ট পেতে পারেন। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করছে যে আমি যদি 3 কোটি ওন একসাথে জমা রাখি 2 বছরের জন্য, তবে কি পয়েন্ট পাওয়া যাবে? এটা হচ্ছে আপনার এর আগে এই পয়েন্টটা দিত, অর্থাৎ এটারে জঙ্গি ইয়োগুম বলে। একসাথে আপনি যদি 3 কোটি 2 কোটি এরকম রাখেন সেক্ষেত্রে পয়েন্টটা আগে ছিল, এখন আর এটা নেই।
জঙ্গি ইয়গুমটা আর নেই, এখন জঙ্গি জক্কুম, অর্থাৎ আপনি ইনস্টলমেন্ট যে ডিপোজিট 10 লাখ 12 লাখ করে রাখার পরে যে সেটা 2 কোটি বা 3 কোটি হলে সেটার পয়েন্ট পাবেন, বাট জঙ্গি ইয়গুমে কোনো পয়েন্ট নাই। তবে অনেকেই বলতে পারেন আমি পাইছি, আসলে ইমিগ্রেশন ভেদে কোথাও কোথাও দিতে পারে, তবে এটা ইমিগ্রেশনের লয়ের ভিতর, অর্থাৎ বর্তমানে যে নোটিশ আসে সেটাতেও এটা নেই। ধন্যবাদ। যে আরেকজন প্রশ্ন করছে যে স্পেশাল সিবিটি দিয়ে পুনরায় কোম্পানিতে আসলে এই 5 বছরের সাথে আগের 5 বছর যোগ হবে কিনা, অর্থাৎ আগে সে যে কোম্পানিতে ছিল সেই 5 বছর ওই সময়টার সঙ্গে যোগ হবে কিনা। আমাদের ফজলুর রহমান ভাই এটার উত্তর দিন। স্পেশাল সিকিউরিটি দিয়ে যদি আপনি একই কোম্পানিতে আসেন তাহলে আগে 5 বছরের সাথে এটা যোগ হবে। ধন্যবাদ। আচ্ছা, আমাদের আরেকজন ভাই প্রশ্ন করছে যে অটো বাইক চালাতে গিয়ে সে একটা অ্যাক্সিডেন্ট করছে এবং 5 লাখ ওন জরিমানা হয়েছে, সেক্ষেত্রে সে ভিসা পরিবর্তন করতে পারবে কিনা। ধন্যবাদ, ভালো প্রশ্ন করছেন। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, গতবার রিসেন্টলি যে অ্যাপ্লিকেশনটা হয়েছে ওখানে আমার একজন পরিচিত অ্যাপ্লিকেশন করছে, ওনার প্রায় 70+ পয়েন্ট ওনার। উনি নিজেও জানে না ওনার কেন ভিসা হয় নাই, তো উনি খুব আগ্রহী ছিল এবং আশাবাদী ছিল যে ওনার ভিসা হয়ে যাবে। আমার খুবই কাছের একজন লোক, বলতে গেলে আমার বন্ধু লেভেলের এরকম। তো উনি খুবই আশাবাদী যে উনি পাবেই 100% শিওর, অথচ রেজাল্টে দেখা গেছে ওনার নাম আসে নাই। তো পরে খোঁজখবর নিয়ে দেখা গেছে উনি কিছু করেন নাই, উনি শুধু জাস্ট একবার হেলমেট পরে নাই, হুন্ডার হেলমেট না পরার কারণে উনি এরকম 5 লাখ জরিমানা দিয়েছিল। তো এটাও অনেক 2-3 বছর আগে, কিন্তু ওইটা ওনার ডকুমেন্টসে এন্ট্রি থেকে গেছে, সেজন্য ওনার ভিসা হয় নাই। সো আপনি যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট বলেন, যেটাই বলেন, যদি আপনি ফাইন দেন, টাকা জরিমানা দেন, তাহলে আপনার পয়েন্ট করতে হবে এবং আপনার ভিসা না হওয়ার সম্ভাবনাই বেশি নেই। ধন্যবাদ। জি, ধন্যবাদ ফজলুর রহমান ভাইকে। আরেক ভাই প্রশ্ন করছে যে আমার হলো 2018 সালে 4 কোটি এবং 2019 সালে 2 কোটি, সেক্ষেত্রে কি মানে অ্যাপ্লাই করা যাবে কিনা, এটা উত্তর দিচ্ছে জাহিদ খান ভাই। হ্যাঁ, আমি যখন পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম তখনই একবার বলেছি যে আপনার মিনিমাম 2,60,00,000 হতে হবে। 2,60,00,000 নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না। 2,60,00,000 হওয়ার পরে, অর্থাৎ 2,60,00,000 এবং 3,40,00,000 অর্থাৎ 6 কোটি হয়েছে, সেক্ষেত্রে 15 পয়েন্টই পাবেন, কিন্তু 2,60,00,000 নিচে হলে আপনি পাবেন না। জি, ধন্যবাদ জাহিদ ভাইকে। আরেকজন ভাই একটা প্রশ্ন করছেন, সেটা হলো যে গ্রামের পয়েন্ট পাওয়ার জন্য যে সার্টিফিকেট বা সনদ দরকার, এটা আসলে কিভাবে পাওয়া যাবে, এটা প্রসেসটা যদি বলে দেয় কি জাহিদ খান ভাইকে। এটা হচ্ছে আপনার গ্রামের পয়েন্টের জন্য যে কাগজটা আপনার দেখাতে হয়, অর্থাৎ জেজিক জুংমিয়ংস এবং খেউনিয়ক জুংমিয়ংস, অর্থাৎ ক্যারিয়ার সার্টিফিকেটটা দিলেই হয়। তো আমি আরেকটা প্রশ্ন দেখলাম, সেটা হচ্ছে ক্যারিয়ার সার্টিফিকেটটা আপনি কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন। ওটা ইপিএস বাংলা কমিউনিটির রেজিস্ট্রেশন টিম আছে, অথবা ইপিএস বাংলা কমিউনিটির পেজে যদি আপনারা ইনবক্স করেন তাহলে ওইটা আমরাই আপনাকে বের করে দেবো। ধন্যবাদ। তো ধন্যবাদ জাহিদ খান ভাইকে। তো আমরা এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো প্রশ্ন নাই। তো আপনার সমস্যা নেই, আমাদের লাইভ স্ট্রিমটা এখন শেষ হয়ে যাওয়ার পরেও আপনার আমাদের পেজে ভিডিও ব্রডকাস্টিং পেয়ে যাবেন। তো আমরা আমাদের আজকের লাইভ স্ট্রিম এখানে শেষ করব। আমাদের লাইভ স্ট্রিমিংয়ে আজকে আমাদের মানে কারিগরি সহযোগিতা থেকে অন্যান্য বিষয়ে আরও আমাদের যে ভাইরা উপস্থিত আছেন, আমি সবাইকে একটু আসার অনুরোধ করবো, সবার সঙ্গে পরিচয় করে দিব। এখানে দাঁড়ালেই হবে। আমাদের পেছনে, ক্যামেরার পেছনে রয়েছিলেন আমাদের হাসান মাহমুদ ভাই, ইপিএস বাংলা কমিউনিটির সম্মানিত সহ-সভাপতি। এরপরে রয়েছে ইপিএস বাংলা কমিউনিটির প্রচার সম্পাদক নয়ন কুমার দে, এবং ক্যামেরা যিনি পরিচালনা করতেছেন আমাদের আরেক সহ-সভাপতি হাসান নাজমুল ভাই, আপনারা সবাই চেনেন, এবং আরো উপস্থিত আছেন আমাদের নূর আলম মোল্লা ভাই। তো প্রিয় বন্ধুরা, সকলেই ভালো থাকবেন এবং বর্তমান এই করোনা পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিজেকে সেভ করে কোরিয়াতে এবং বাংলাদেশে আমাদের পরিবার, দেশ সকলেই ভালো থাকুক, সেই আশা ব্যক্ত করেই আমাদের আজকের লাইভ প্রোগ্রাম শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।